বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলা ইউনিট থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই। তাছাড়াও এখন চলছে আমাদের পবিত্র মাহে রমজান মাস। আজকে 4টে রোজা চলছে, আর এইভাবে হয়তো একটি মাস কেটে যাবে আমাদের মাঝখান থেকে। তারপর পবিত্র ঈদ উল ফিতর আমাদের সামনে আসবে। সেটা আমরা চাইব সকলের, সারা বিশ্ববাসী যেন পবিত্র ঈদ উল ফিতর সুন্দরভাবে উদযাপন করে, এটি ওপরওয়ালার কাছে কামনা থাকবে। তার চেয়ে বড় কথা হচ্ছে, যেটার জন্য আসা, বহুদিন লাইভে আসা হয়নি, আপনারা সকলেই জানেন। আজ হুগলি জেলার পক্ষ থেকে বললেও এটা প্রতিটা জেলার জন্যই একই কথা, এবং আমি বিশেষ করে হুগলি জেলার প্রতিনিধি হিসেবে হুগলি জেলার কাছে এই বার্তাটা দিতে চাই। আপনারা জানেন যে আমাদের আগামী বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের যে আগামী 28 এবং 29 মার্চ কলকাতার EZCC ভবন, যত সম্ভব ভবনটার নাম সল্ট লেক, 28 এবং 29 মার্চ এই ভবনে, সল্ট লেকের EZCC ভবনে যে রাজ্য সম্মেলন হতে চলেছে, এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ফোরামের প্রস্তুতি সমস্ত জেলাতেই চলছে কম বেশি। জেলা সম্মেলন অনেক জেলায় হয়ে গেল, আমাদের হুগলি জেলাতেও জেলা সম্মেলন হয়ে গেল কিছুদিন আগে। তারপরে এর আগে বাঁকুড়া জেলায় হয়েছে, বীরভূম জেলায় কদিন আগে হয়ে গেল, মালদা জেলাতে হয়েছে, মুর্শিদাবাদ জেলায় হয়ে গেল, বিভিন্ন জেলা, কোচবিহারে হয়েছে, আপনার উত্তর দিনাজপুরে হয়েছে, সব জায়গায়। এই সামনে আমাদের যে রাজ্য সম্মেলন আছে সেটিকে সামনে মাথায় রেখে এই জেলা সম্মেলনগুলো হচ্ছে, এবং সেই জেলা সম্মেলনে মানুষের যে উপস্থিতি, শিক্ষক মহাশয়দের ব্যাপক উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে আগামী রাজ্য সম্মেলন যে ফোরামের, সেটি কোন পথে। এটা আমরা সকলেই জানি, বারবার করে অনুরোধ করছি। বিশেষ করে হুগলি জেলায় আমাদের জেলা সম্মেলন হওয়ার পর থেকে সেইভাবে কাউকে বলা হয়নি। আমি আজ থেকে মোটামুটি ধরতে গেলে শুরু করছি। আমি দেখলাম কদিন আগে গ্রুপে সেইভাবে অ্যাক্টিভিটি আমাদের কারোর পক্ষ থেকে নেওয়া হয়নি, এবং ভেবেছিলাম আমাদের জেলা সম্মেলন সেখানে এসেছিল, আমাদের নেতৃত্ব সব ছিল, এবং ওই দিনকেই একটা রাজ্য সম্মেলনের ব্যাপারে আপনাদের পরিষ্কার করে বার্তা দেওয়া হয়েছে যে আগামী 28 এবং 29 মার্চ যে ফোরামের রাজ্য সম্মেলন, আপনারা বিশেষ করে যে সমস্ত যারা ডেলিগেশন করেছিলেন আমাদের হুগলি জেলা সম্মেলনের জন্য, এবং এসেছিলেনও বেশিরভাগ 80% মানুষ উপস্থিত হয়েছিলেন, এবং তাদের খাতায় তারা নাম এন্ট্রি, তাদের নাম মানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আমাদের কাছে আছে, এবং সেই গ্রুপ ওয়াইজ তারাও সবাই জানেন। সেদিনই আমাদের যে ফোরাম রাজ্য সভাপতি ইসরাউল মণ্ডল বলে দিয়েছিলেন আপনাদের জন্যে। আশা করি আপনারা ডেলিগেশন সবাই করবেন হুগলি জেলার পক্ষ থেকে, এবং সমস্ত রাজ্যের আমাদের যে সমস্ত ফোরামের প্রতিনিধি যারা আছেন প্রতিটা জেলায় আমরা চাইব তারা কম বেশি সকলেই ডেলিগেশন করে 28 এবং 29 মার্চ যে ফোরামের রাজ্য সম্মেলন আছে, এই রাজ্য সম্মেলনটাকে আপনারা সফল করবেন। এই কারণেই আপনাদের আসতে বলছি বারবার। এই সম্মেলনটা আমাদের আর 5টা অন্যান্য শিক্ষক সংগঠনের মতন সংগঠন তো যেমন নয়ই, সেরকম আর 5টা শিক্ষক সংগঠনের সম্মেলনের মতো এই সম্মেলন নয়। এই সম্মেলনটা আপনারা না এলে বুঝতে পারবেন না যে কি ধরনের, কি উঁচু মাপের হচ্ছে সম্মেলন, এবং এই সম্মেলনটা যে কত জরুরি এই মুহূর্তে, এবং বিশেষ করে আমরা শিক্ষক মহাশয় যে আমরা কী অবস্থানে এখন রয়েছি, আমাদের কি জরুরি এই সংগঠনে যে বিশিষ্ট লোক সারা ভারতবর্ষের, এটা ইন্টারন্যাশনাল সেমিনার টাইপের, ভারতবর্ষের নামি দামি যে বিখ্যাত লোকগুলোর আমরা সচরাচর টিভিতে বা কোনো কারণে তাদের স্পিচ কোনো নিউজে দেখতে পাই, এবং তাদের বেশিরভাগ সময় আমরা দেখতেও পাই না। এটা এমন মূল্যবান দামি দামি, এরা কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো প্রভাবশালী বা নেতা নয়, রাজনৈতিক নেতা মন্ত্রী নয়, কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে যে 2-5 টাকার নেতা মন্ত্রী মূল্য দিয়ে এদের মূল্য দেওয়া যাবে না। এরা এক আলাদা রকমের ব্যক্তিত্ব, আলাদা রকমের ঐতিহ্য, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সেদিনকে ওই 2 দিন সম্মেলনে আসবেন, এবং যে সময়টা আপনারা ব্যয় করবেন সেই সময়টা হেলাই আপনাদের যাবে না। যে মূল্যবান বক্তব্য বর্তমান প্রেক্ষিতে আমাদের শিক্ষক মশাই আমরা যারা আছি, মাদ্রাসা শিক্ষক বললে ভুল হবে, সমস্ত শিক্ষা ব্যবস্থাটা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে জুড়ে
যে ডামাডোল পরিস্থিতি, আজকে যে টেট নিয়ে ভয়াবহ একটা দুর্যোগ নেমে আসতে চলেছে বাংলার আকাশে, এখানে সারা ভারতের আকাশে, কোন রাজ্য কী ব্যবস্থা নেবে যায় না। সুপ্রিম কোর্ট যে নির্দেশনামা দিয়েছে এবং এনসিটির যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী যে টেট দিতেই হবে, মিনিমাম একটা ডিগ্রি, তাদের বক্তব্য একটা টিচারের 1 to 8 মধ্যে পড়াতে গেলে একটা ন্যূনতম ডিগ্রি তার নাকি টেট কোয়ালিফাই তাকে করতেই হবে। এই নিয়ে যে একটা ডামামা বেজে গেছে অলরেডি, এবং টেট সকলকেই দিতে হবে, এটা একটা মোটামুটি সেই দিকে এগোচ্ছে। কেন বর্তমান যা পরিস্থিতি, কার চাকরি থাকলো কার গেল সেটা বড় কথা নয়, চাকরি যাওয়াটা যে অতি সাধারণ ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে, সেটা আমরা এখন সকলেই অভ্যস্ত আছি। দেখেছি আমরা কিছুদিন আগে 26,000 এসএসসির প্যানেল বাতিল হলো। কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, এর আগে কোনোদিন আমরা শুনিনি যে চাকরি পেলে চাকরি মানে পরে আবার যায়। কেন শুনে আসতাম, আমার স্যার যার কাছে পড়তেন তিনি আগে বলতেন, চাকরি পা কি পড়াবি পরের কথা। এটা আমাদের ভালো টনটনে জ্ঞান রয়েছে যে চাকরি পশ্চিমবঙ্গের ইতিহাসে চাকরি পাওয়ার থেকে চাকরি যাওয়া আরও বেশি কঠিন। এই কথাগুলো কিছুদিন আগেও বলেছিলাম। বা চাকরি খোঁজাও একটা চাকরি, চাকরি পেলে আর চাকরি যায় না, বিশেষ করে সরকারি চাকরি সম্ভব না। হ্যাঁ, খুব যদি কোনো ফৌজদারি কেস, কোনো ক্রাইম করে ফেলে, সেটা প্রমাণিত যদি হয়, প্রমাণ হয়ে গেলে তাহলে সেই চাকরি যায়, সেটা অনেক ব্যাপার আছে, তাও বিচার টিচারের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার, সেসব ব্যাপার ছিল। কিন্তু এখন যে আমরা কদিন আগে টেন্টেড এবং আনটেন্টেড 26,000 যে দেখলাম, মানে কিছু দুর্নীতিকারী, দুর্নীতিগ্রস্ত, মানে কেউ তো ছিলই, একটা আমলাদের একটা অংশ ছিল, নেতামন্ত্রীর একটা অংশ ছিল, এবং চাকরি প্রার্থীরাও ছিল একটা অংশ, যাদের জন্যে আজকে টোটাল 26,000 বাতিল হয়ে গেল। সবাই একেবারে ওই শিকার হয়ে গেলেন, এবং তাদের নতুন করে পুনরায় পরীক্ষা হলো। পরীক্ষা হয়, সবাই পাসও করতে পারেননি, একদম ফ্রেশার যারা পেয়েছিলেন সেও পারেনি। তার এমন দুর্ভাগ্য, কপালে চাকরি পেয়ে এতদিন চাকরি করার পর একটা তার ব্যক্তিগত জীবন অন্যভাবে চলতো, তার লাইফস্টাইলটা আলাদা হয়ে গিয়েছিল। হঠাৎ আবার যে পরীক্ষার পর অনেকেই পাননি, 3-4 হাজার, সেটা সংখ্যায় হবে। তাদের আগস্ট মাসের পর থেকে কি পরিস্থিতি তাদের আসছে, বেতনটা বন্ধ হবে, তার পারিবারিক জীবন, তার মানসিক জীবন যে কিভাবে কাটবে, সেটা আমরা ভাবলেই আঁতকে উঠি। কি পরিস্থিতির মধ্যে তারা যাবেন, আগস্টের পরেই তাদের বেতনটা বন্ধ হয়ে যাবে। এই যে একটা ভয়াবহ চোখের সামনে দগদগে ঘা আমাদের রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, জ্বলন্ত একটা উদাহরণের ঘটে গেছে অলরেডি পশ্চিমবঙ্গের ইতিহাসে। আগামীতে আবার টেটের সেই গেঁড়াকল আসছে, টেটের মোহজাল না মায়াজাল কি বলবো, এবং এই টেটকে কেন্দ্র করে বহু শিক্ষক অলরেডি বিরাট টেনশনে পড়ে গেছেন, এবং কি হবে না হবে খুব দুশ্চিন্তায় তারা দিন কাটাচ্ছেন। বললে হবে না, আমারও দুশ্চিন্তা হচ্ছে। আবার এই বয়সে একটা পরীক্ষা দিয়ে, একটা 17-18 বছর সার্ভিস করার পর যদি আবার কাউকে বলে তোমায় টেট দিতে হবে, সে টেট তার পাস করার মানসিক যন্ত্রণাটা, মানসিক প্রেশার, সে পাস করে দরকার, মানসিক প্রেশারটাই তার এমন একটা, মানে তার মানসিক অবস্থানটাই তার পরীক্ষায় ফেল করার পক্ষে যথেষ্ট। এবং যারা রায় দিচ্ছেন, যে সমস্ত কোর্টের বিচারপতিরা, তিনারাও জানেন যে তারাও একদিন পরীক্ষা দিয়ে আজকে কোর্টে, হাইকোর্টে হোক, লোয়ার কোর্টে হোক, সুপ্রিম কোর্টে যারা বিচারপতি নিযুক্ত হয়েছেন, তারা নিজেরাও জানেন এই রায়টা কলম চালিয়ে দিয়ে দিচ্ছি বটে, আজকে যদি আবার বিচারপতি নিয়োগের পরীক্ষায় আবার তাদের বসতে হয় এতদিন পরে, তারাও পরীক্ষায় পাস করতে পারবেন না, বিচারপতি তারাও হতে পারে, তারা নিজেরাও জানেন, এটা স্বীকারও করেছেন অনেকে। এটা শুধু তাই নয়, যে সমস্ত যারা নিয়ম প্রণেতা, নিয়ম করছেন, যারা যে যার ডিপার্টমেন্টের যে জায়গায় যারা চাকরি করছেন বা আছেন, বহাল আছেন, কোনো পরীক্ষার মাধ্যমেই চাকরি পেয়ে থাকুন, বা কোনো সুপারিশ বা চিরকুটে কারোর প্রভাবের মাধ্যমে পেয়ে থাকুন, তাদের পুনরায় যদি যারা নিয়ম ইমপ্লিমেন্ট করছেন, প্রয়োগ করছেন, তাদের আবার পরীক্ষা দিয়ে বসতে হয়, তারাও পাবে না। কেন, মানুষের সবসময় মানে মানে বয়স, তার মেজাজ, পরিস্থিতি নিয়ে এক থাকে, তার পড়ার যে চাহিদা, 17-18 বছর যে জোশ নিয়ে তারা পড়েছিল, যে প্রস্তুতি নিয়েছিল, তার এখন অন্যরকম জীবনযাপন, সে সময় তার পরিবার সব কিছু মারছে, আবার নতুন করে সেই প্রস্তুতি মানুষের বয়সের সাথে কোনোদিন এটা হতে পারে না, সম্ভব নয়, পাস করা দুরূহ হবে, অনেকে পাস করতে পারবে না, এটা আমরা সবাই জানি। বললাম না, আমাদেরও সেই একই টেনশন। এরকম একটা পরিস্থিতির মুখে আমরা যাচ্ছি। মানে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাটাকে কীভাবে বেসরকারিকরণ করা যায়, বেসরকারিকরণ করার জন্য যে কেন্দ্র যে ব্যবস্থা নিচ্ছে, দেশ তো আমাদের হাফ বিক্রি হয়েই গেছে, হাফ কেনা 75% হয়ে গেছে। আপনারা সবাই জানেন চাকরি বাকরি নাই, কি অবস্থা, দেশের হালত খুব খারাপ। আমাদের রাজ্যেও তার মানে দ্বিতীয় নয় বলে লাভ নেই, যে সরকারি চাকরির যে সেক্টর জায়গাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কেন্দ্র সারা ভারত জুড়ে যে সমস্ত স্কুলগুলো অন্যান্য রাজ্য ব্যাপক হারে, মানে বিজেপি শাসিত রাজ্য বলতে ভুল হবে না, প্রচুর বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের রাজ্যেও সেই ছাত্রের অভাবে বা শিক্ষক অভাবে বহু স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল বন্ধ হতে চলেছে। এবং সবচাইতে বড় কথা যে কলেজ, উচ্চশিক্ষা তো আরও অবস্থা খারাপ। আগে কলেজে আমাদের সময় সেই 25%, মানে 25টা অনার্সের সিট নিয়ে মারামারি কাটাকাটির অবস্থা, পাওয়া দুষ্কর, নম্বর পেয়েও পাওয়া যেত না।
এখন কলেজের 50% আসন ভর্তি হচ্ছে না। কলেজ থেকে ফোন করছে, মানে তাদের মানে তোমার ম্যানেজমেন্ট কমিটি, তাদের কমিটি বলো, স্যারেরা, মানে প্রফেসর থেকে প্রিন্সিপাল সবাই ফোন করে হাতে পায়ে ধরছে ছেলে মেয়েদের, যে ভর্তি হও ভর্তি হও, তুমি ভর্তি ফর্ম ফিল আপ করে গেলে কবে ভর্তি হবে। কি অবস্থা, মানে পুরো ফেরিওয়ালাদের মতন অবস্থা হয়ে গেছে এখন শিক্ষক সমাজের। রাস্তায় সে ফেরি যারা মাজন টাজন মলম বিক্রি করে বেড়ায়, ভ্যানে মাইক বেঁধে ক্যাসেট লাগিয়ে, এখন ওই পরিস্থিতি আমাদের হয়ে গেছে। দুদিন বাদে ওইভাবে আমাদের তো ছেলে খুঁজতে রোজ বার হতে হয়, কিভাবে ছেলে মাদ্রাসায় ভর্তি হবে, স্কুলে বহু স্কুলের এরকম অবস্থা। ছাত্র হয়ে উঠে যাচ্ছে, এবং যে পজিশনে শিক্ষক মানে শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে পুরো প্ল্যান মাফিক পূর্ব পরিকল্পিত, এটা সরকারি শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়ার একটা প্ল্যান, কেন্দ্র সরকারের সেই নীতি, এবং সেটা ইমপ্লিমেন্ট সব রাজ্যে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি শিক্ষক সম্প্রদায়ের মধ্যে এসে দেখা দিয়েছে। এখন এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, বাঁচার রাস্তা কি? বাঁচতে তো হবে, এভাবে তো চুপ করে থেকে থাকা যায় না। যে মানে ডাক্তারদের মধ্যে যে ইউনিটি রয়েছে, বাকি যে সমস্ত পেশার যারা আমরা দেখেছি যে ইউনিটি রয়েছে, শিক্ষকরা সেই জায়গায় আজ এক জায়গায় হতে পারছে না। এরা শুধু দেখছে আর একটা করে নিজেরাই সাইজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তাও পরিবর্তন নেই। 26 গেছে, আমি তো যাইনি, ও গেছে, যাক না। এবার ধাপে ধাপে সেই ফার্মার হ্যাড 3 সন, দি আর অলওয়েজ কোয়ারেল, সে গল্পের মতন একে সবাইকে সাইড করছে, একে সেটা বুঝতে পারছে না। একদিন ওরও পালা আসবে, সেনকে আর ওর পিছনে কেউ থাকবে না। তাই সময় থাকতে এখন সাবধান হন, সজাগ হন, একত্রিত হন, মানে উইল ফাইট টুগেদার, সব, এছাড়া আর উপায় নেই, আর কোনো রাস্তা নাই। তাই সেই রাস্তায় আমাদের যে ফোরাম একভাবে লড়াই করে আসছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, যার বিকল্প বলে এক বর্তমানে কিছু নেইও, আর এটা অস্বীকার কেউ করতে পারবে না, অন্য সময় লোক হলেও কি করছে না করছে। এরম একটা সামনে যে বড় সমস্যার সম্মুখীন হচ্ছে, আমাদের বিভিন্ন আরও ইস্যু, শিক্ষক মানে সম্প্রদায় যারা রয়েছে, সে মাদ্রাসা স্কুল, যাই বিশেষ করে আমি মাদ্রাসা হিসেবে প্রতিনিধি হিসেবে বলছি, সমস্যা আরও জটিল কঠিন সমস্যা আসছে বিভিন্ন জেলা জুড়ে, সেই বক্তব্য আপনাদের দেওয়া হচ্ছে, আপনারা জানেন। তাই আরও বিস্তারিত, আরও বিশেষজ্ঞ লোক যারা স্পেশালিস্ট ওই সম্মেলনে আমাদের সেদিনকে আসবেন, আপনারা আপনাদের অনেক কিছু জানতে পারবেন, আপনারা সমৃদ্ধ হবেন। হ্যাঁ, একটা বিষয় বলা, অনেকে প্রশ্ন তুলছেন, মানে টাকাটা যেন একটু বড্ড বেশি। একটু আপনাদের পরিষ্কার করে বলি, 1,500 টাকা বর্তমান দ্রব্যমূল্য বা যুগ ব্যবস্থা অনুযায়ী এমন কিছু নয়। কলকাতার বুকে দুদিন সম্মেলন হবে, 28 তারিখ এবং 29 তারিখ। এই দুদিন সল্টলেকের মতন একটা জায়গায় একটা ওই হল ভাড়া করতেই, যে হল ভাড়াতেই নিচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা, এবং 1,000 জনের ক্যাপাসিটি, এবং যে 1,500 মানে টাকা আপনাদের থেকে নেওয়া হচ্ছে, মাথা পিছু একজনকার ক্যান্ডিডেট পিছু আমাদের খরচ হচ্ছে 1650 টাকা মতন, 150 টাকা করে, তাও ঘাটতি। আপনার বাজেটটা পরিষ্কার যখন হবে আপনারা বুঝতে পারবেন। তখন একটা মানুষ যাবে, তার দুদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা, একদিন রাতে থাকার ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে, আর কিছু ফোরামের পক্ষ থেকে কিছু সামগ্রী থাকবে, উপহার সামগ্রী তাকে দেওয়া হবে। সব কিছু খাওয়া দাওয়া, থাকা, নাইট স্টে আপনার, এবং ওই দুদিনের হল ভাড়া, আপনাদের থাকা খাওয়া, কিছু সামান্য উপহার ফোরামের পক্ষ থেকে, টোটাল মিলিয়ে একটা ক্যান্ডিডেট পিছু প্রায় 1650 টাকা করে খরচ, তাতেই 150 টাকা করে ঘাটতি। এবার ভাবুন কত টাকা ঘাটতি হচ্ছে, এবং যে সমস্ত অতিথিদের নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে, এবার তাদের থেকে তো আর, তারা যদি পয়সা নাও নেয়, তাদের টিকিট ভাড়াটা তো কমসে কম আমাদের পক্ষ থেকে দিতে হবে, নাহলে আসবে। এই বিখ্যাত লোক তার মূল্যবান, তার গুরুত্বপূর্ণ সময় ফেলে যে তাদের নিয়ে আসা হচ্ছে, যারা পোস্টার আপনারা জানেন কারা কারা আসছে, তাদের তো নিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে, সমস্ত নিয়ে প্রচুর একটা খরচ। এই ব্যবস্থাটা শুধু ফোরামের জন্য করা হচ্ছে না, এই ব্যবস্থা আপনাদের সুবিধাতে আপ টু ডেট যাতে আমরা হতে পারি, বর্তমান সংকট কি, তার থেকে আমাদের পরিত্রাণের উপায় কি, এই শিক্ষা ব্যবস্থা যে নেমে আসছে, বেসরকারিকরণ হচ্ছে, কিভাবে আমরা কোথায় যেতে চলেছি, আমাদের ভবিষ্যৎ কি, এটা পুরো আমাদের স্বার্থেই করা হচ্ছে। তাই আমরা যদি এখন কেউ ভাবি এই 1,500 টাকা হয়তো বেশি হয়ে গেল, এটা একটু ভাবুন আপনারা। আজকে বর্তমান যা দ্রব্যমূল্যের যা পরিস্থিতি, বাজার দর অনুযায়ী, একটা সামান্য আমাদের জ্বর সর্দি কাশি হলেই, একটা যদি ডাক্তার বাড়ি যায়, ডাক্তারের সামান্য জ্বর সর্দি কাশির জন্য ডাক্তার দেখালে আমাদের কম করে 1 থেকে 1,500 টাকা খরচ হয়। কেন, ডাক্তারের ফিজই আপনার 500 টাকার কমে কোনো MBBS বা MD ডাক্তারের ফিজ নয়, এবং তিনি চোখ কান বুঝে যে ওষুধগুলো লিখে দেবেন, জ্বর সর্দি কাশির জন্য সামান্য যে ওষুধ লিখে দেবেন, আপনি 600-700 টাকার কমে কোনো ওষুধ কিনে বাড়ি ফিরতে পারবেন না। অ্যান্টিবায়োটিক বলুন, একটা জ্বরের ট্যাবলেট বলুন, আর আপনার ওই কাশির সিরাপই যাই দিক, কফ সিরাপ যাই দিক, আপনার দেখবেন টোটাল খরচ মিলে 1,000-1,200 টাকা হলো। সামান্য জ্বর জ্বালা তো আমাদের লেগেই আছে, কত পয়সা আমরা কতভাবে হাবিজাবিভাবে খরচ করি, আর এই টাকাটা খরচ করছেন আপনার পারপাসেই সেটা খরচ করা হবে, এখানে ফোরামের 1 টাকাও লাভ হবে না।
যে উল্টে আমাদের মাথা পিছু 150 টাকা করে ঘাটতি আছে। এই জন্যে সকলকেই বলবো আপনারা কাল বিলম্ব করবেন না। বহু জেলায় তুরন্ত গতিতে চলছে ডেলিগেশন পর্ব। সেটা নিজের স্বার্থে নিজের তাগিদে আমরা যাব। এবং আমার হুগলি জেলার দুর্ভাগ্য, আমি কদিন একটু অন্যান্য কারণে ব্যস্ত ছিলাম, এদিকে মনোনিবেশ করতে পারিনি। যে আমাদের হুগলি জেলার গতি খুবই দুর্বল, স্লথ গতিতে চলছে, সেইভাবে ডেলিগেশন করেননি। আপনাদের আগে বলা হয়েছে, তাই আপনাদের বিশেষ করে অনুরোধ করব, আপনারা নিজেদের কথা ভেবে, এবং ফোরাম কী করছে না করছে সে তো আর বলে সময় নষ্ট করে লাভ নেই, সবই জানেন। পাশে সবসময় কারা রয়েছে, কারা শিক্ষা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য অতন্দ্র প্রহরী দিনরাত লড়াই চালিয়ে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষার স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে, টোটাল সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সহযোগিতায় যে দীর্ঘদিনের লড়াই। তাই সকলকেই বলবো, বিশেষ করে হুগলি জেলার সমস্ত জেলার ক্ষেত্রেই, আপনারা সময় নষ্ট না করে ডেলিগেশন করুন তুরন্ত গতিতে। হয়তো পরে আমার এমন সময় একটা ইচ্ছে হবে, কেন তো তখন আমাদের আর নিতে আমরা পারবো না। আমাদের 1000 জনের তো ক্যাপাসিটি, বড়জন 100 জন বেশি নেওয়া যেতে পারে। আর আমরা এখন আফসোস থেকে যাবো, আমার একটা মূল্যবান একটা আলোচনায় আমি নিজেকে নিয়ে যেতে হাজির করাতে পারলাম সেখানে, এটা একটা আফসোস থাকবে। এই আফসোস না থেকে আমি চাইবো না আমাদের জেলা কম হোক, অন্যান্য জেলা থেকে বেশি যাক। আমি নিশ্চয়ই ব্যক্তিগতভাবে চাইবো আমার হুগলি জেলা থেকেও আমার বেশি হোক, এবং আমাদের যাতে গর্ববোধ হবে। ঠিক আছে, ফোরামের জন্যও হবে এবং আমাদের ব্যক্তিগতভাবেও হবে, যে হুগলি জেলা থেকে আমরা, যেহেতু কলকাতাটা আমাদের অনেক কাছে, এটা আমাদের অনেক সুবিধা। যারা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার থেকে আসবে, ভাবুন কত দূর থেকে তারা যদি আমাদের আগে ডেলিগেশন করে চলে আসে, আর আমরা বাড়িকে যদি আমরা না যাই, তা আমাদের একটা লজ্জার বিষয় হবে। ঠিক আছে ভাই, আপনারা সকলেই প্রস্তুতি নিন, এবং ডেলিগেশনটা খুব তাড়াতাড়ি কীভাবে করতে হবে প্রতিটা লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই ব্যবস্থাও প্রতিটা গ্রুপে সবসময় পাবেন আপডেট। আর কিছু সমস্যা হলে আপনারা ফোন করে জানবেন। এটুকুই বলা, তা অনেক বলা হয়ে গেল রোজা রেখে, অনেক কথাই বেশি বলা হয়ে গেছে, সময় নষ্ট হলো হয়তো আপনাদের, কিছু মনে করবেন না। আপাতত এইটুকু বলে আজকে লাইভ শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সকলের রোজা ভালো কাটুক, সকলের ঈদ ভালো যাক, এটাই কামনা করব। এই বলে আজকে লাইভ শেষ করছি।